ভিলেন অফ দেওয়ানা পান পর্ব 10। রাতে ঝোনাকির উজ্জ্বল হলুদ রশ্মি জানালার পাশেই ঘুরঘুর করে উঠছে। চাঁদ এত উপরে হওয়ার সত্ত্বেও লাগছে যেন চাঁদ খুব সন্নিকটে এসে আমার মনের সাথে কথা বলার চেষ্টা করছে। বেলকনির দরজা খোলার সাথে সাথেই ধুমকা শীতল হাওয়া এসে শরীরে তর তর করে কাঁপিয়ে দিল। ব্যালকনিতে থাকা চেয়ারে বসে গায়ে কাঁথা মুড়ে দিলাম। নিজেকে নিজেই কোচতে লাগলাম। হুদায় চোখের পানি ফেলায় কি লাভ হলো? যার কারণে ফেলালাম সে তো উধাও হয়ে ফুর্তি করতেছে। আচ্ছা, আমি নাহিল ভাইয়ার কথাই বা কেন ভাবতেছি? ভাবার তো অনেক বিষয়ই আছে। তাহলে ধুর ধুর গাধি, অন্য কিছু নিয়ে ভাব। শীতল আবহাওয়ার অনুভূতি বোঝার জন্যে নিজের মাথা থেকে এতদিনের নাহিল ভাইয়ার করা কাণ্ডগুলো ছেড়ে ফেললাম। মাথা হেলিয়ে দিলাম। এক দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিলাম। অপরদিকে বেডের উপর ফোন একের পর এক বেজেই যাচ্ছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় আমার কান অব্দি পৌঁছালোই না। আমি বেশ কিছুক্ষণ ব্যালকনিতে থেকে রুমে এসে বেড থেকে ফোনটা নিলাম চার্জ দিতে। ফোনে চার্জ ছিল না। মাথা থেকে ব্যাপারটা ভুলেই গেছিলাম। যতই হোক, লাইফের বেস্ট পর হচ্ছে ফোন। জামাই থাকুক বা না থাকুক, একটা না একটা ফোন নামক যন্ত্র নিজের কাছে থাকেই। আমি ফোনের স্ক্রিনে কিস দিয়ে চার্জে লাগিয়ে চলে যেতে লাগলেই স্ক্রিনের ওপর 10 মিসড কল ঠেলাঠেলি করতে করতে ভেসে ওঠে। ব্রাইটনেসটাও আপনা আপনি ফুল হয়ে গেল। ভয়ে তো ভূত দেখার মতো লেগেছে। ফোনটা হাতে নিয়ে সোয়াইপ করে দেখি নাহিল ভাইয়ার 10 মিস কল। দেখে আমি মুখটা স্বাভাবিক রাখছি, কিন্তু ভেতরে আমার আত্মা ওর ব্রাণ দেওয়ার উপক্রম ধরছে। সামনে প্রকাশ করছি না, কারণ সামনে আয়নায় নিজেকে দেখে ভয় লাগবে ভেবে সাহস জুটিয়ে কল দিলাম। তবে আমি কেন ভয় পাবো? যতই হোক নাহিল ভাইয়া বলে কথা, ভয় নামক কাঁপুনি চলেই আসে। সাহস করে নিজেকে গুটিয়ে কল দিলাম। অপর পাশে রিং হচ্ছে, কিন্তু কলের রেসপন্স নাই। মেজাজ চড়াই যাইতেছে, কিন্তু নাহিল ভাইয়ার কারণে। ফোন দিলে রেসপন্স না দিলে রাগটা ইচ্ছে মতো যদি ঝাড়তে পারতাম। শালা গলির মাল হানকার, তোরে কি সাধেই গলির মাল বললি? হ্যাঁ, তোরে গলির মাল বলি এই জন্যই যে তুই সারাক্ষণ চিপায় চিপায় থাকস। এত কি চিপায় থাকস? হ্যাঁ, আমাকে তো জীবনে চিপায় নিয়ে যাস নাই, নিজেই চিপা গলির মাল হয়ে থাকিস। তোরে যদি একবার সামনে পাইছি। না না না। ফোনটা রেখে পিছিয়ে ঘুরে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম। নেক্সট কি করবি বল? সামনে পাইলে ডট 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 বলে আমি এক পা করে নাজিয়ার দিকে আগাতে লাগি। আল্লাহ, ভূতের কথা বলছি, আজরাইল কেন পাঠাইলা? গলায় শুকনা ঢোক দিলে নাহিল ভাইয়ার আগানোর দিকে তাকিয়ে দেখি উল্টা পিছাতে লাগি। উনি ক্রমশ এগিয়ে আসছেন। চোখ মুখে বোঝা যাচ্ছে আমার সব কথা উনি শুনে রেগে বোম হয়েছেন। এখন অবশ্যই এমন কিছু করবে যা আমার ধারণার বাইরে, কিন্তু আমি চাই না উনি এমন কিছু করুক। কাপা কাপা কণ্ঠে বলি, ভাইয়া, আমি তো কিছু বলিনি। কখন যে কথা বলার চেষ্টা করতে করতেই এতই পিছিয়ে গেছি বুঝতেই পারলাম না। একদম দেওয়ালে ঠেসে গেলাম। কিছু না ভেবেই ওনার সাইড হয়ে সরে আসতে গেলেই উনি নিজের বাহুডোরা দিয়ে আগলে নেয়। কি কিছু করবি না? ঘোর লাগা দৃষ্টিতে উনি বললেন, আমি কবে কিছু করব বলেছি? হুশ। আমার মুখের খুব কাছে এসে তিনি চুপ থাকতে বললেন। ওনার প্রতিটা নিঃশ্বাস যেন আমার মুখের ওপর গরম আভার সৃষ্টি করছে। বুকের ভেতর ঝড় বইতে শুরু করে, কিন্তু ঝড়টা কেন এমন ভাবে ঝুমঝুম করে পড়ছে আমি জানি না। তবে একটা আলাদা ভালো লাগা কাজ করছে। অনুভূতিময় শিহরণ বইতে শুরু করে। রাজিয়ার ডাগরপূর্ণ মায়াবী চোখ জোড়ায় নিজেকে দেখতে পেয়ে কন্ট্রোল হারিয়ে ফেলতেছিলাম, কিন্তু ব্রেনের কোনো এক কোণে মিশন নিয়ে প্ল্যানিং টেনশন সব আওড়ে ছিল। আমি সরে আসতে নিলে নাজিয়া চোখ বন্ধ করে কাঁপছে। দেখি হাত দিয়ে কাপড় চেপে ধরে আছে। সবচেয়ে বেশি টানছে নাজিয়ার গোলাপি রঙের ঠোঁট জোড়া। এই ঠোঁটে কাঁপুনি দেখে মনে হচ্ছে কোনো চলমান মেঘের দল আমাদের মাঝে এসে ঘিরে ধরেছে। ভাইয়া কি আছে নাকি নেই? নিঃশ্বাসের গরম ভাব তো পাচ্ছি না।
আমি চোখ বন্ধ রেখে ভাবছিলাম, হঠাৎ ভাবনার মাঝে অনুভব করলাম নাহিল ভাইয়া আমার ঘাড়ে মুখ গুজে দিয়েছেন। আমি চোখ খুলে দেখি, হ্যাঁ সত্যিই তো, উনি এভাবে হেলিয়ে দিল কেন? এরই মাঝে উনি আমার এক হাত শক্ত করে চেপে ধরে, যাতে আমার ভয়, চিন্তা, সংকোচবোধ দূর হয়। ওনার স্পর্শে কেঁপে উঠলেও তেমন একটা ভয় লাগছে না, যেমনটা তখন লেগেছিল ওনার কাছে আসাতে। নাহিল ভাইয়া গুনগুন করে আমার ঘাড়ে কি যেন বলতে লাগলেন। আমি কান পেতে শোনার চেষ্টা করি। বুঝে যেও আমার হৃদয়ের পত্রে লেখা এক রাস প্রেমের আহ্বান। বুঝে যেও যে প্রিয়, তোমার নিঃশ্বাসে আছে আমার এক পরিমাণ জীবনের আশ্বাস। তোমার গোলাপি রঙের ঠোঁটে ইচ্ছে করে নিজেকে হারিয়ে ফেলি, হারিয়ে যেতে মন চায় তোমার মাঝে। বুঝে যেও প্রিয়, হয়তো সময়টা নাও আসতে পারে আবার। নাহিল ভাইয়া কি বললেন, কি বুঝালেন, আগাগোড়া কিছুই মাথায় ঢুকলো না। তবে এটুকু বুঝলাম উনি কোনো ছন্দ বলেছেন। ছন্দই হবে, কিন্তু এর অর্থ কি? আমি অস্পষ্ট সুরে বলি, ভাইয়া। উনি বললেন। আপনি এখন কি বলেছেন? আমার কেনই বা এগুলো বললেন? নাজিয়ার কথায় নিজেকে পৃথিবীর একমাত্র অসহায় প্রাণী মনে হচ্ছে। এই মেয়ে বলে ভার্সিটি লেভেল স্টুডেন্ট, এটুকু বোঝা কি কোনো ব্যাপার? মাথার মধ্যে কি কথাগুলো ঢুকেনি? আল্লাহ, কোন আজব প্রাণীর ভালোবাসায় আমি পাগল হয়েছি। আমি ভাবতেছি, সাথে মুখ তুলে নাজিয়ার ফেসের দিকে তাকাই। দেখেই বুঝলাম সে কিছুই বুঝে নাই, উল্টা মুখের হাব ভাব বোঝাচ্ছে সে মনের মধ্যে প্রশ্নের গাঁটি বেঁধে রাখছে। আমি এবার তাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালাম। শার্টের কলার ঠিক করে হাতা ফোল্ড করে সোফায় গিয়ে বসি। নাজিয়া হাবার মতো হা করে আমার কাণ্ড দেখছে। এতে বেশ মজাই পাচ্ছি। এই কি হলো? এই বাইরে এতক্ষণ মুখ লুকিয়ে এখন বুক ফুলে ভাব লইতেছে। আমার প্রশ্নের উত্তরই দিল না। আমি কোমরে হাত রেখে ওনার সামনে এসে দাঁড়ালাম। কি এভাবে দাঁড়িয়ে আছো কেন? যা, আমার জন্য গরম কফি আন। নাহিল ভাইয়ের মুখে কফি খাওয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকালাম। রাতের 1টা বাজছে। আমি রেগে বলি, ওই মিস্টার নাহিল চৌধুরী, এটা আমার রুম। নিজের রুমে গিয়ে সার্ভেন্ট ভাইয়াদের বলেন কফি আনতে, আমি ঘুমাবো। রাতে 1টা বাজছে, আপনার মতো লেট লতিফ নাও কে? উনি হয়তো আমার কথায় কান দিলেন না। ষাঁড়ের মতো সোফায় গা ঘেঁষে বসে আছেন। আমাকে দেখিয়ে দেখিয়ে পাবজি খেলা শুরু করে দেয়। ওরে আল্লাহ, দুনিয়াতে আপনার আর কামই আছে কই? সব কাম তো আমারই দেয়া করান। নিজে তো এক পাতিল পরিমাণ ভাতও রান্না করতে পারেন কিনা সন্দেহ। নাহিল ভাইয়া তাও স্বাভাবিকভাবে বসে আছেন। বুঝছি, গলির মাল এভাবে যাবে না, কফি এনেই দিতেই হবে। রাগে ফুঁসতে ফুঁসতে কিছু না বলে কিচেনের দিকে গেলাম। নাহিল ফোনের থেকে চোখ সরিয়ে নাজিয়ার যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁটে হাসির রেখা টেনে বলেন, বড় হওয়া এখন যথেষ্ট বাকি আমার নাচু পাখির। বোঝো আছে হবে, তবে আমার হৃদয়ের বুঝটা এখনো বোঝার বয়স হয়নি। তাই তো তোকে চোখে চোখে রাখি। এত ফোন দিলাম, একটুও ধরলি না, আর যখন কল দিলি তখন আমাকেই সামনে পালি। আর কল না ধরাতে যেমন তোর রাগ উঠলো, ঠিক তেমন রাগ আমার উঠেছিল। তোর রাগ উঠলো ঠিক, আর তোর উপর রাগ ছাড়তে এসে নিজেই হারিয়ে গেলাম তোর মায়াবী প্রেমের আভাসে। তোকে কল দেওয়ার কারণ একটাই, তোর রক্ষা করাটা আমার সবচেয়ে বড় দায়িত্ব। তোকে ধমক, চর মারাটা এসব শুধু আমার খারাপ রূপ। তবে এটাই আমার ভালোবাসা। তোকে যে কত ভালোবাসি তা না দেখিয়ে শুধু আড়ালে ভালোবাসতে থাকি। হোক সেটা অজানা অনুভূতি, কিন্তু অনুভূতিটা যেদিন বুঝবি সেদিন আমায় কাছে নাও নিতে পারিস। নাহিল বিড়বিড় করে কথাগুলো বলছে। এতে তার হাতের উপর নরম তুলতুলে স্বচ্ছ জল পড়লো তার চোখ দিয়ে। সে স্বাভাবিকভাবে নিজেকে সামলে জলটাই ফু দিয়ে উড়িয়ে দিল। পরক্ষণে নিজের হাত মুঠো করে নিঃশ্বাসের গতি বাড়িয়ে বলতে লাগে, সর্বশেষ পরিণতি আমিও দেখবো মিস্টার হাইডেনম্যান। তোর কারণেই আমি আলাদা নিজের জীবন থেকে। বাই আল্লাহ, আই উইল গেট ইউ উইথিন রিচ ভেরি সুন। আপনার কফি। আমি পিছিয়ে ফিরে নাজিয়াকে দেখে স্বাভাবিক আচরণ করতে লাগি। কফিটা নিয়ে ভাব দেখিয়ে চলে যায়। কি বদ অপকার লোক! এত কষ্ট করে কফি বানিয়ে আনলাম, অথচ একটা থ্যাঙ্কসও বলো না। না বলুক, আমিও শোধ নিব একদিন, বলেই ভেঙচি মেরে দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে
বেডে গা হেলিয়ে শুয়ে পড়লাম। শুইতেই চোখে ঘুম এসে ভর করে। পাড়ি দেই ঘুমের দেশে। আরফি খান ড্রয়িং রুমে জগে পানি ভর্তি করছিলেন। ভর্তি হয়ে গেলে গ্লাসে ঢেলে পানি খেয়ে জগ গ্লাস নিয়ে রুমে যাওয়ার পথে নাহিল নাজিয়াকে একসাথে দেখে খুশি হন। তৃপ্তির হাসি দিয়ে মনে মনে বলেন, আল্লাহ আমাদের সন্তানদের জীবন সম্পূর্ণ করিয়েন। নাহিল আর নাজিয়ার বন্ধনটা যেন কোনোভাবেও ভেঙে না যায়। আল্লাহর নাম স্মরণ করে তিনি রুমে চলে যান। ভোরবেলায় উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। আর ভার্সিটির মধ্যে ফাংশন আজ। সেই খুশির ঠেলায় যে ড্রেসটা কিনলাম সেটা বেডের উপর রেখে ফ্রেশ হতে গেলাম। সুর বাসিয়ে আয়নার সামনে এসে নিজের ভেজা চুল তোয়াল দিয়ে মুছে নিলাম। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে, তখন নজর গেল বেডের উপর। হেয়ার ড্রায়ার রেখে বেডের কাছে এসে দেখি যে গাউন রেখেছি তার জায়গায় ডার্ক ব্লু কালারের জর্জেট শাড়ি। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর শাড়ি, জাস্ট ওয়াও বলার মতো। আমি অপেক্ষা না করে আয়নার সামনে এসে নিজের গায়ের সাথে কালারটা ম্যাচ করে দেখি কেমন লাগে। মাথায় আসলো আমার গাউন কই গেছে। শাড়িটা চেয়ারের উপর রেখে আশেপাশে দেখতে লাগি। আয়নার কোনায় এক কাগজে চোখ আটকে গেল। আমি কাগজটাও কৌতূহল উদ্দীপ্ত ভাবে নিয়ে পড়তে শুরু করি। দেয়ার মাথা মুটি দেমাক বলতে তো তোর নেই, তাই আজ একটা উত্তম কাজ করিস, গাউনের জায়গায় আমার দেওয়ার শাড়িটা পরিস। আর না পরলে তখন দেখবি আমি কি করি। আমি কাগজটা হাত মুচড়ে ছুঁড়ে মারি ড্রেসিং টেবিলের উপর। ভাবছিলাম ভালো কিছু লিখবে যাতে আজকের দিন আনন্দজনক হয়, কিন্তু এই গলির মাল কখনো শুধরায় না। যখন দেখি শুধু ছেড় দেয়। আর কি বলছে, আমার মধ্যে দেমাক নেই তাই না? একবার দেমাক দেখানো শুরু করলে তুই যাবি নিচে, আমি উঠবো উপরে। হা, আমিও কোনো আবুলের কথাই কান দিচ্ছি। আমি গাউনই পরবো। আমি গাউনটা কাবার্ডে রাখছে ভেবে কাবার্ড খুলে দেখি পুরো কাবার্ড শাড়িতে ভর্তি। আমার জিন্স, টপ, স্কার্ফ, স্কার্ট, গাউন যা ছিল সব উধাও। পুরো কাবার্ডে চোখ বুলে নিচ্ছি, তখনই কাবার্ডের দরজা আরেকটা কাগজ পেলাম। সেখানে লেখা, কি খুঁজছিস? তো ড্রেস পাবি না, সব গেছে ট্রেনে। হা 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 হা। কাগজে তার অট্টহাসি দেখে মাথায় চরম লেভেলের রাগ উঠে গেল। আমিও জিদ ধরলাম, আজ দেখাই দিব ওনার যেমন জেদ আছে আমারও তেমন জেদ আছে। আম্মুর রুমে গিয়ে উকি মারলাম, দেখলাম আম্মু নেই। ওয়াশরুম থেকে পানির সাউন্ড আসছে, তার মানে আম্মু ওয়াশরুমে। না থেমে আম্মুর রুম থেকে নিজের ভরা ব্যাগ রুমে নিয়ে আসলাম। ব্যাগটা খুলে দেখি গাউন, সাথে বিভিন্ন ধরনের টপ, স্কার্ফ রাখা। বাঁকা হেসে বলি, আপনি যদি 2 কদম আগে চলেন তাহলে আমিও 4 কদম আগে চলি। জানতাম এমন কোনদিন আসবে যেদিন আপনি আমার সব প্রিয় জিনিস উধাও করে দিবেন, কিন্তু আমিও কি কম কিসে? আগে থেকে ব্যাগ ভর্তি করে লুকায় রাখছি। মনের মধ্যে বিজয় উল্লাসের মতো হাসি হেসে ব্যাগ থেকে নেভি ব্লু কালারের গাউন নিয়ে ড্রেস চেঞ্জ করতে গেলাম। এতক্ষণ গোসল করে পরেছিলাম সালোয়ার কামিজ। নাজিয়ার কাণ্ড দেখে অবাক না হয়ে পারলাম না। আমি ল্যাপটপ অফ করে ডান হাত দিয়ে কপাল কোচকাতে লাগি। বাহ, মাই নাজু পাখি তো দেখি খুব ফার্স্ট। আই এম ইমপ্রেস। বাট বেব, তুমি কদম ফুলে চলো আর আমি যমুনা নদীর মতো বয়ে যাই। ফাংশনে তোমার নরম পাজরা ফেলবা, বাকিটা ইতিহাস আমি গড়ব। শয়তানি হেসে দাঁড়িয়ে গেলাম। টেবিলের ওপর থেকে কোট নংটা আরেকবার আওতায় নিলাম। ফাংশনে কোটটার খুব প্রয়োজন পড়বে। কোট নং দেখে গায়ে ব্লেজার নিয়ে চুল স্পাইক করে বডি স্প্রে মেখে নিলাম। স্যার, ইমিডিয়েটলি, হাঁফাতে হাঁফাতে। আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমাকে। আর পরবর্তী পর্বটি কি জলদি চাই সেটাও জানান। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, অলরেডি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখুন, যেন পরবর্তী পর্ব এলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা আর ধন্যবাদ।